সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জামায়াতে ইসলামী ছাত্র শিবির এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বিকেলে সংক্রান্ত প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় ৭১ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, নিবন্ধন বাতিল হওয়া এবং সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে জড়িত থাকার কারণে তাদেরকে নিষিদ্ধের এই সিদ্ধান্ত। এতে স্বস্তি জানিয়েছেন বিশিষ্টজনরা। গোপনে গড়ে ওঠা ধর্মান্ধ একটি শ্রেণী কোটা আন্দোলনের ছদ্মবেশে হত্যাযজ্ঞ এবং হামলা চালিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবসে এক আলোচনায় তিনি জানিয়েছেন, দেশে জঙ্গি এবং সন্ত্রাসবাদের স্থান নেই। এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত হবে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেবার পরও কার স্বার্থে এখনো আন্দোলন করা হচ্ছে সে প্রশ্ন তুলেন তিনি। গণসংগীত, র্যালি এবং দেয়াল লিখনের মাধ্যমে আজ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। এ সময় কারফিউ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়া, শিক্ষার্থী হত্যার বিচার সহ নানা দাবি জানানো হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকেও এতে অংশ নেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হলো জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এবং এর সকল অঙ্গ সংগঠনকে। সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এক ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞের মূলে ছিল জামায়াত শিবিরের কর্মীরা। সরকারের কাছে এমন তথ্য থাকায় গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জরুরি বৈঠকে দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে ঐক্যমত্য হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। তা কার্যকর করতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি ও গ্যাজেট প্রকাশের জন্য এরপর শুরু হয় প্রশাসনিক কার্যক্রম। গতকাল বুধবার একাধিক বৈঠকের পর আজ সকাল থেকেই স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে শুরু হয় তোড়জোড়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর দুপুরে আইনমন্ত্রী বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পরে জানান তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১ পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শুরু করে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া। সংবাদকর্মীরা জড়ো হন মন্ত্রণালয়ে। বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রজ্ঞাপনের গ্যাজেট প্রকাশের কথা। এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কারণ হিসাবে প্রজ্ঞাপনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, যেমন মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলার রায়ে তাদেরকে মানবতা বিরোধী অপরাধে দায়ী করা, দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া, সম্প্রতি সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকা ইত্যাদি। যে আইনে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাতে বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রথমত সরকারের কাছে আবেদন এবং পরবর্তীতে উচ্চ আদালতে যাবারও সুযোগ আছে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী এর আগে ৫টি দল ও সংগঠনকে নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছে ২০০৯ সালে আওয়ামী লীগ আমলে হিজবুত তাহরির এবং তার আগে ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে বিএনপির আমলে শাহাদাত ই আল হিকমা, জেএমজেবি, জেএমবি, হরকাতুল জিহাদ, এই ৪টি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক এবং শহীদ সন্তানরা। তারা বলেন, একে ঘিরে তারা যেন দেশকে অস্থিতিশীল না করতে পারে এবং ভিন্ন নামে রাজনীতি না করতে পারে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। তাদের সঙ্গে কথা বলেছেন নুরুন নাহার ওয়েলি।
নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে যে দুটি বিষয় জোর দিতে হবে, সেটার একটি হচ্ছে বাইরের ক্ষেত্রে, পররাষ্ট্রের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে। অভ্যন্তরীণ ক্ষেত্রে একটা অভিঘাত হবে। আমি জানি যে অনেকেই এখন বেরিয়ে পড়বেন, রাস্তায় বিবৃতি শুরু হবে, টেলিভিশনে যাবে যে গণতন্ত্র সংকুচিত হচ্ছে, ঠিক আছে, এই নানা রকমের কথা তারা বলবে। বহির্বিশ্ব একই কথা বলা হবে। সরকারকে বহির্বিশ্বে আমাদের দূতাবাসগুলিকে ব্রিফিং করে লবিস্ট করতে হবে, এবং এখানে সামগ্রিকভাবে যাতে আর কোন রকম প্রতিরোধ করতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। এটি কিন্তু শুধু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে হবে না। আমার কাছে আমার প্রশ্ন সরকারের কাছে, আপনাদের কি পরিকল্পনা আছে বিকল্পহীন জামাতকে থামাতে? যে আপনারা কি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নিয়েছেন তাদেরকে পঙ্গু করার? আপনি তো নেননি, আমার জানা মতে নেননি। কারণ আমি গ্রাম থিয়েটার করতে, যে আজকে প্রতিবন্ধী থিয়েটার করতে, যে আমরা যখন স্কুলে বাচ্চাদের স্কুল থিয়েটার করছি, ভোর হলো করছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থানটা কত শক্তিশালী। যদি আমরা বিশেষ করে রাষ্ট্রধর্ম ইসলামের জায়গাটি থেকে যায়, তাহলে কিন্তু তারা তাদের একটা সুযোগ পেয়ে যায় জনমানুষের মাঝখানে এটাকে একটা ছড়িয়ে দেওয়ার, যে আসলে এটি একটা বিভ্রান্তিমূলক একটি পদক্ষেপ বা অন্যায় অথবা সংবিধান বিরোধী। এই কথাগুলো কিন্তু জামাত বলার সুযোগ পাবে যে তাদেরকে তো একটা সাংবিধানিকভাবে একটা অধিকার দেওয়া হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করার। তো সেই জায়গাটি আসলে দেখতে হবে। প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামীর কার্যক্রম নিয়ে বিতর্ক উঠেছে বারবার। নিষিদ্ধের ঘটনা ঘটেছে এ নিয়ে 3 বার। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ কমল। দেশের রাজনীতিতে বরাবরই সমালোচিত একটি নাম জামায়াতে ইসলামী। 1941 সালের 26শে আগস্ট পাকিস্তানের লাহোরে যেটি প্রতিষ্ঠিত হয় বিতর্কিত ইসলামী চিন্তাবিদ আবুল আলা মওদুদীর হাত ধরে, তখন নাম ছিল জামায়াতে ইসলামী হিন্দ। ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা হিসেবে কার্যক্রম চালিয়ে যায় দলটি। 1962 সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিরোধিতা করার কারণে 1964 সালের 4 জানুয়ারি প্রথমবার এই দলটি নিষিদ্ধ করা হয়। গ্রেপ্তার করা হয় মওদুদী সহ 60 জামায়াত নেতাকে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাই শুধু নয়, রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী গঠন করে সহযোগিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীকে। বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে সহায়তা করে আল-বদর বাহিনী। দেশ স্বাধীনের পর 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী ও বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের দোসর জামাতও নিষিদ্ধ হয়। পরে 1979 সালে জিয়াউর রহমানের আমলে আবার রাজনীতি করার অনুমতি পায় দলটি। তখন থেকেই বিএনপির প্রশ্রয় পেয়ে আসছে জামাত। 1991 সালের নির্বাচনের পর জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে জামাতের 2 নেতাকে মন্ত্রিত্বের ভাগও দেয় বিএনপি। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর এই বিষয়টি নিয়ে এখনও সমালোচনা হয়। 71-এর ঘাতক দালালদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 90-এর দশকে গড়ে ওঠা আন্দোলনে জামাতকে নিষিদ্ধের দাবি সামনে আসে। এরপর তা আরও জোরালো হয় 2013 সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়। এর আগে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয়। বিশেষ ট্রাইব্যুনালের এই বিচারে জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হয় এবং তাদের ফাঁসি কার্যকর করা হয়। সে সময় জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবেও অভিযুক্ত করেছিল ট্রাইব্যুনাল। 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি দলটির। ফলে রাজনীতি চালিয়ে যেতে পারলেও পরবর্তীতে আনুষ্ঠানিক নির্বাচনগুলোতে দল হিসেবে অংশ নিতে পারেনি জামায়াত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী ধ্বংসযজ্ঞের মূলে ছিল জামাত শিবিরের কর্মীরা। সরকারের কাছে এমন তথ্য থাকার প্রেক্ষাপটে গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জরুরি বৈঠকে দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে ঐকমত হয়। এরপর শুরু হয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির প্রশাসনিক কার্যক্রম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিষিদ্ধ হবার পর জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করতে পারে এমন আশঙ্কা জানিয়ে সেক্ষেত্রে তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোটা আন্দোলনে ঢুকে জঙ্গিরা একদিকে হত্যাযজ্ঞ চালিয়েছে, অন্যদিকে মানুষের সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগ আয়োজন করে এই আলোচনা সভার। যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সবসময় গণমানুষের অধিকারের কথা বলে আসা আওয়ামী লীগের নানা পদক্ষেপের কারণেই দেশের উন্নয়ন হয়েছে। এখনকার তরুণেরা তাই 2008 সালের পূর্বে দেশ কেমন ছিল তা কল্পনাও করতে পারবে না। জানান, সবার আড়ালে গড়ে ওঠা ধর্মান্ধ একটি শ্রেণী কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেখানে অগ্নিসংযোগ। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। মূল দাবি মেনে নেবার পরও এখন কার স্বার্থে আন্দোলন করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে, কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। সাম্প্রতিক সহিংসতায় জামায়াত শিবির জড়িত উল্লেখ করে সরকার প্রধান বলেন, দলটি নিষিদ্ধ হওয়ার পর সহিংসতা চালাতে পারে। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। পরে 15ই আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়। এরপর জাতীয় শোক দিবস স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী আজও বিক্ষোভ করেছে। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের কর্মসূচিতে গণসংগীত, র্যালি এবং দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা। কয়েক জায়গায় শিক্ষক এবং আইনজীবী ও সাংস্কৃতিক কর্মীদের অনেকে এতে অংশ নেন। দাউদ হাসানের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় প্রাণহানি এবং শিক্ষকদের উপর হামলার বিচারের দাবিতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করেন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ। অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা কারফিউ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নেওয়া, শিক্ষার্থী হত্যার বিচার সহ নানা দাবি জানান। কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। আমাদের ছাত্র শিক্ষার্থী আন্দোলনকারীদের যতগুলো দাবি আছে সব দাবি আদায় করে আমরা ফিরবো। ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না, কতদিন হলো। একই দাবিতে বেলা 2:30টার দিকে রাজধানী মিন্টু রোডের মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে সমাবেশ করে নাগরিক সমাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ায় কিছুটা স্বস্তি জানালেও তারা বলছেন, এখনও সারা দেশে কয়েক হাজার শিক্ষার্থীকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করেছে, আইনের লঙ্ঘন করেছে। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় মানববন্ধন করেন নাট্য ও চিত্রজগতের শিল্পী কলাকুশলীদের একাংশ। এদিকে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক ও শিক্ষার্থী। পুলিশ মানববন্ধন থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করার চেষ্টা করলে বাধা দেন কয়েকজন শিক্ষক।
একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেন শিক্ষকদের একাংশ। মানববন্ধন হয়েছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। বরিশালের সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 জনকে আটক করা হয়েছে। বগুড়ায় গানে গানে ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও 2 ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলায়। এছাড়া কোটা আন্দোলনে নিহতদের বিচার চেয়ে হবিগঞ্জ, যশোর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান সহিংসতা এবং মৃত্যুর ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন পুনর্গঠন করেছে সরকার। রোববার রংপুরে সাইদ নিহতের ঘটনা তদন্তে রংপুরে যাবে তদন্ত কমিশন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেমিনার রুমে সংবাদ সম্মেলনে নবগঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান জানান, সাম্প্রতিক সহিংসতায় নিহত, ক্ষয়ক্ষতি এবং সহিংসতার তথ্য অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিশন। সংঘাত, মৃত্যু এবং ধ্বংসের ঘটনা ঘটেছে যেসব এলাকায়, সেখানে আগাম মাইকিং করে তথ্য চাওয়া হবে। যারা সাক্ষ্য দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান কমিশন প্রধান। বিচারপতি দিলুরুজ্জামান ছাড়াও 3 সদস্যের কমিশনে আরও আছেন বিচারপতি জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শওকত আলী। এর আগে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠিত হলেও পরে তদন্তের স্বার্থে এর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। যেহেতু আমরা রংপুর থেকে শুরু করছি, ক্রমান্বয়ে আমরা সব জায়গায় এই প্লেস অফ অকারেন্স পরিদর্শন করব এবং সেখানে ক্ষয়ক্ষতি, মৃত্যু, সহিংসতা এসব ব্যাপারে আমরা তদন্ত কার্য পরিচালনা করব। প্লেস অফ অকারেন্সে এবং তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে মাইকিং করে তাদেরকে আহ্বান করা হবে যে তোমরা যারা যারা সাক্ষী দিতে চায় তারা তাদের দিবে। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে ডক্টর ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনের মধ্যে ঢুকে খুব কাছ থেকে গুলি করেছে বলে তথ্য রয়েছে তাদের কাছে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। সীমিত পরিসরে আজ শুরু হয়েছে রেল চলাচল। 13 দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো সকাল থেকে চলাচল শুরু করে। আন্তনগর বা দূরপাল্লার ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। রিপোর্ট করছে নিয়াজ মোর্শেদ। স্ত্রীকে নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছেন নাজমুল। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় স্বপ্ন ভেঙে গেছে তার। সংসারের সামান্য জিনিসপত্র নিয়ে জামালপুরের নিজ গ্রামে ফিরে যাচ্ছেন তারা। ট্রেন চলাচলের খবর শুনে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা। মারামারি শুরু হয়ে গেছে। পাশে আমি মাসের ভিতরে বাসা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে দিই এই তামদে আরো খেলামেলা শুরু হয়ে গেছে। দেখতেছি একটা ট্রেনও নাই, যে কোনো একটা ট্রেন পাইলে ভালো হইতো, উপকার হইতো। ট্রেনের আশায় তো আসছি। সময়সূচির পরিবর্তনে বিপাকে পড়েন তার মতন আরো অনেকে। কাউকে যেটা প্রশ্ন করবো যে ট্রেন কি আজকে যাবে বা কখন যাবে, এই ধরনের কাউরে পাচ্ছি না। এসে দেখতেছি মহুয়াও নাই, তারপরে 8:45 যে কর্ণফুলী সেটাও নাই। কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে রেলের উপরেও হামলা হয়। যাত্রীদের নিরাপত্তায় গত 18 জুলাই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দীর্ঘ বিরতির পর আজ শুরু হয়েছে আবার ট্রেন চলাচল। আমি প্রতি সপ্তাহে বাড়ি যাইতে পারি নাই, তো কালকে শুনলাম চালু হবে, তাই আজকে আসছি। বন্ধ ছিল তখন আমাদের কাছে খারাপ লাগছে, যাইতে পারি না, কাজে কর্মে যাইতে পারি নাই। মনে হয় যে একটা যুদ্ধ দেশের মধ্যে আছে, আজকে মনে হয় যে মুক্তি পেয়েছি। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান, স্বল্প দূরত্বে চলাচলের জন্য কমিউটার ট্রেন ও এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। আপাতত আংশিক এই ট্রেনগুলো শুরু হচ্ছে। আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই আর কি কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিলে আমাদের ট্রেন সব ট্রেনই ইনশাল্লাহ স্বাভাবিক হবে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো সময় মতন জয়দেবপুর জংশনে পৌঁছেছে। যাত্রীদের ওঠানামা শেষে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ঢাকা জয়দেবপুর রুটে তুরাগ কমিউটার ট্রেনটিও নির্বিঘ্নে চলাচল করছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ,
ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, 11 আগস্ট থেকে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে, যা আজ প্রকাশ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ পর্যন্ত 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের মাটিতে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। কাতারের রাজধানী দোহায় তার দাফনের কথা রয়েছে। তেহরানে হানিয়ার জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে লাখো সমর্থক শ্রদ্ধা জানান। গেল শুক্রবার তেহরানের গুপ্ত হত্যায় নিহত হন হামাস প্রধান। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সেখানে অবস্থান করছিলেন তিনি। এদিকে হানিয়ার হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরান। বিপরীতে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ চলাকালে হামাস নেতার মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশর। খেলার খবর, অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় একদিনের ম্যাচে জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। নর্দার্ন টেরিটরিকে 112 রানে হারিয়েছে আফিফ হোসেন ধ্রুবরা। টসের আগে ব্যাট করে এইচপি দল নির্ধারিত 50 ওভারে 250 রান তোলে তারা। সর্বাধিক 53 রান করেন ওপেনার তানজিদ তামিম। এছাড়া পারভেজ ইমন 47 এবং লোয়ার অর্ডারে আবু হায়দার রনি করেন 38 রান। জবাবে এইচপি দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে 42 ওভার 138 রানে অল আউট হয় নর্দার্ন টেরিটরি। সর্বাধিক 51 রান করেন জেকব। এইচপি দলের রাব্বি, রনি, মুগ্ধ এবং রাকিবুল নেন 2টি করে উইকেট। বাংলাদেশের দ্বিতীয় একদিনের ম্যাচ 6 আগস্ট পাকিস্তানের দলের বিপক্ষে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জামায়াত এবং এর সব অঙ্গ সংগঠনের নিষিদ্ধ ঘোষণা, 71-এ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, নিবন্ধন বাতিল এবং সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে জড়িত থাকাই কারণ। আন্দোলনের ছদ্মবেশে হত্যাযজ্ঞ ও হামলা চালিয়েছে জঙ্গিরা, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবসের আলোচনায় জানিয়েছেন দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের স্থান নেই। গণসংগীত, র্যালি এবং দেয়াল লিখনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খোলা, হত্যার বিচার সহ নানা দাবি। এছাড়া সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।